ভাই ভাই বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি আমি মরে যাব। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। গতকালকে হাদি ভাইয়ের সাথে আমি দেখা করছি দুর্নীতি দমন কমিশনের সামনে। হাদি ভাইকে বললাম, ভাই আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করছি, আমি সোর্স মেনটেন করি, আপনার লাইফের উপর রিস্ক আছে, দয়া করে আগামীকাল আর পরশু দিন আপনি কোনোভাবেই সিকিউরিটি মেনটেন না করে আপনি বাইরে যায়েন না। এই হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। এই যতদিন এই বুইরা মাদারচোদ জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এগুলারে সাটায় পরে যদি নতুন ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে পরে নতুন চামড়া গজাবে, এগুলা না মানা পর্যন্ত নতুন চামড়া গজাবে না। তো যে কাজটা করছেন না, এটার যে কনসিকুয়েন্সেস কতটা খারাপ এবং ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারতেছেন না। কিন্তু স্পষ্ট করে বলেছি যে চাঁদাবাজ নতুন জালেমদেরকে রুখে দিতে হবে। এই নতুন বাংলাদেশে হাদির মতো দেশপ্রেমিকদের জনপ্রিয়তা দেখে যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চাইছে এবং হাদিকে আক্রমণ করছে, সেই নতুন চাঁদাবাজ নতুন জালেমদের বলতে চাই, এক হাদি যদি অপারেশন থিয়েটারে থাকে, লক্ষ হাদি গর্জে উঠবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে হোন্ডা গুন্ডার গুলির রাজনীতি চলবে না। বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে, তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমি ওটিতে ঢুকি নাই, ওটির বাইরে ছিলাম। তার দুজন ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা হয়েছে। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনায় যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। গুলি কেন? প্রশাসনের জবাব চাই। এই লাখে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভয়। লাখে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভয়। 100 এই আমাদের 100 এই 100 বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই আমার ভাইয়ের কিছু হলে এই চলবে আগুন ধরে ধরে। এই হাতের গায়ে গুলি কেন? এই 100 এই কথা দিলে পাকতে নয়, সেই লড়াইয়ে জিততে হবে। এই কথা দিলে পাকতে নয়, সেই লড়াইয়ে জিততে হবে। ভাই বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি আমি মরে যাব। হাদি না থাকলে আমি থাকবো না। হাদি না থাকলে আমি থাকবো না। ভাই আপনি ঘটনাস্থলে ছিলেন? আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ছিলাম উত্তরাতের। যখনই শুধু একটা ছবি দেখেছি তো হাদি ভাইকে যতটুকু সাবধান করার ছিল, আপনারা জানেন যে এনসিপিকেও আমি গোপালগঞ্জ থেকে সেভ করার চেষ্টা করছি। ভাইকে বারবার নিষেধ করছি যে ভাই আপনি দয়া করেন। গতকালকে হাদি ভাইয়ের সাথে আমি দেখা করছি দুর্নীতি দমন কমিশনের সামনে। হাদি ভাইকে বললাম, ভাই আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করছি, আমি সোর্স মেনটেন করি, আপনার লাইফের উপর রিস্ক আছে, দয়া করে আগামীকাল আর পরশু দিন আপনি কোনোভাবেই সিকিউরিটি মেনটেন না করে আপনি বাইরে যায়েন না। আজকে সকালে আমার আসার কথা ছিল, মেট্রো রেল বন্ধ বলে আমি লোকাল বাসে এসে সময় মেনটেন করতে পারি নাই। ভাইকে বারবার নিষেধ করছি যে ভাই আপনি দয়া করেন, আপনি অনেক সাহসী আমি জানি, আপনি কথা শুনবেন না তাও জানি, তারপরেও ভাই সিকিউরিটি পারপাসে আওয়ামী লীগ যেহেতু একটা কর্মসূচি ডাকছে, আমি কালকে আপনাদের যারা মিডিয়াতে আছে তাদেরকেও ব্রিফ করছি ভাই যে সাথে ভাইকে একটু সাবধান করেন। উনি তো কথা শুনবেন না, উনি তো কোনো না কোনোভাবেই উনি 4-5 জন নিয়ে বের হয়ে যাবে। হাদি ভাইয়ের হাত ধরে বলে আসার পরে হাদি ভাই আজকে বেরোয় করছে। আমি উত্তরার ওই পাশ থেকে আসি,
মেট্রো বন্ধ, আসতে পারি নাই। লোকাল বাসে আসছি, আসার আগে শুনি হাদি ভাইকে গুলি করে দিচ্ছে। আমার যতটুকু বলার ছিল, হাদি ভাইকে যতটুকু সাবধান করার ছিল, আপনারা জানেন যে এনসিপিকেও আমি গোপালগঞ্জ থেকে সেভ করার চেষ্টা করছি। আমি হাদি ভাইকেও কালকে নিজে অফিসে গিয়ে, জুমা ছিল সেখানে, তাকেও বলে আসি, হাত ধরে রিকোয়েস্ট করে আসছি, ভাই একটু দয়া করেন 2টা দিনের জন্য। আপনি যদি একা বেরোইতে চান আমাকে নিয়ে বেরোন, আমি আসতেছি প্রয়োজনে। হাদি ভাই কথা শুনে নাই। আমি জানতাম যে হাদি ভাইয়ের উপর আজ অথবা কাল আক্রমণ হবে। আমি বারবার তার কাছের মানুষগুলোকেও বলে আসছি, ভাই হাদি ভাইকে একটু বুঝান। উনি কথা শোনে না, উনি সিকিউরিটি পারপাসটা মাথায় নিতে চায় না। উনি মনে করে আমার এলাকায় আমাকে সবাই ভালোবাসে, আমাকে কে গুলি করবে। কিন্তু স্পষ্ট করে বলেছি যে চাঁদাবাজ নতুন জালেমদেরকে রুখে দিতে হবে। এই নতুন বাংলাদেশে হাদির মতো দেশপ্রেমিকদের জনপ্রিয়তা দেখে যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চাইছে এবং হাদিকে আক্রমণ করছে, সেই নতুন চাঁদাবাজ নতুন জালেমদের বলতে চাই, এক হাদি যদি অপারেশন থিয়েটারে থাকে, লক্ষ হাদি গর্জে উঠবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে হোন্ডা গুন্ডার গুলির রাজনীতি চলবে না। ওসমান হাদির যে ভাই আছে ওমর, তার সাথে কথা বলেছি। তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে, সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিকশায় ছিল। এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি, এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। আমরা সরকারকে বলছি, ইমিডিয়েটলি আপনারা যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা এবং নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে, দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে, নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে, তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, তারাও ভয় আছে। এই সব শক্তিগুলোকে নিয়ে নতুন করে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এবং আমরা এই বিচার, এই প্রতিবাদ কন্টিনিউ হবে। আমি সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে কথা বলেছি, যদি প্রয়োজন হয় এয়ারলিফট করে তাকে সিএমএইচে নেওয়া দরকার, যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। যারা সাক্ষী আছেন, যারা ঘটনা দেখেছেন, তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি, আপনারা ভিজিল্যান্ট থাকেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আমরা থাকেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া চাই, আমাদের সবার জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করে, দেশপ্রেমিক জনগণ এবং যারা জাতীয় নেতা আছেন তাদেরকে হেফাজত করেন। আমরা সেটাই চাই। আমরা অন্তরের গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছিলাম। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে, তার চিকিৎসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমি ওটিতে ঢুকি নাই, ওটির বাইরে ছিলাম। তার দুজন ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা হয়েছে। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার,
এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি, সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। ভাই, খুবই ক্রিটিক্যাল অবস্থা, সে এখন হায়াত মৌতের মাঝখানে আছে। দোয়া করেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা ফিরিয়ে দেন। সবাই মিলে আমরা দোয়া করি। তার অপারেশন চলতেছে। হ্যাঁ, তার অপারেশন চলছে। উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর টিচার, উনি পড়াশোনা করান। ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গিয়েছেন, তার সাথে দুইজন একজন তফসিল ঘোষণা হয়েছে। এখন নির্বাচনের জন্য যে যার মাঠ গোছাচ্ছে। সুতরাং হাদিবা একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা ৮ আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক মাঠ। এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে। সেক্ষেত্রে ঢাকা ৮ আসনে হাদি ভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি কোনো দলীয় ফর্মে নির্বাচন করছেন না। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কার্যালয়ের দিকে আসলে ছিলাম, দেখলাম যে হাদি ভাই রিক্সা দিয়ে কালভার্ট রোড দিকের থেকে আসছেন। তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গিয়েছেন, তার সাথে দুইজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তাৎক্ষণিক আমি আর ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করব, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে, তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছি, আপনাদের সংক্ষেপে বলছি, রাজনীতির মাত্রা আপনারা সুন্দর করে ধরে। এখনো তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে ব্রেনের উপরে। গুলিটা লাগছে কানের এই বরাবরে, এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় নাই, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আপনি আমারে মারবেন আর একজনারে মারবেন, যে কথা কইবে, সত্য কইবে, ন্যায় কইবে, হক কইবে, হারি মারি হেলাইবেন। তা ব্যাপক মানুষ মারি হেলাইলে সবাই একদিন সত্যের পক্ষে রাস্তায় নামবে, সবাই একদিন সত্যের পক্ষে আওয়াজ তুলবে। তা ব্যাপক মানুষ মেরে রাজনীতি করবেন কারে লইয়া? শাসন করবেন কারে? আপনি তো শাসক হইতে চান, শাসন করবেন কারে? আপনার রাজ্য তো মানুষই নাই। আজকে ওসমান হাদি গুলি দেওয়ার পরে একটা ব্যাপার মোটামুটি মোর দ্বারা ক্লিয়ার না ভাই, যে তারেক রহমান কিল্লেগে বাংলাদেশে আইতে পারতে আছে না। আপনি খালি ঠান্ডা মাথায় একটা ব্যাপার চিন্তা করেন না ভাই, এই হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। ঠিক আছে, আপনি যখন একটা কোনো কিছু আপনার গায়ে যখন একটা কাটা লাগে না, আগে না আপনার অ্যান্টিসেপটিক দিতে হয়, দিয়ে ওইটা ভাইরাস মুক্ত করতে হয়। আমাদের দেশে এখনো ভাইরাস মুক্ত হয় নাই। এই যতদিন এই বুইরা মাদারচোদ জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলারে সাটায় পরে যদি নতুন ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে পরে নতুন চামড়া গজাবে। এগুলা না মানা পর্যন্ত নতুন চামড়া গজাবে না। নেপাল না আমাদের মতো ভুলটা করে নাই, এরা পাওয়ার নিয়ে এই বুইরা মাদারচোদ গুলার হাতে দেয় নাই, যারা আমাকে দেশটার খালি পিছনের দিকে লইব। তো যে কাজটা করছেন না, এটার যে কনসিকুয়েন্সেস কতটা খারাপ এবং ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারতেছেন না।
কাজের বিরুদ্ধে কাজের বিরুদ্ধে মাফিয়া আসলে ওনার ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হ্যাঁ, ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই, উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে ফেলি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়, এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রোগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রোগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। গুলি কি বেরিয়ে গেছিল? মোস্ট প্রবলি মানে আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না। মানে বেরিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেট একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট।